দাঁড়াও দাঁড়াও আবার আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার মোটরডকে একটা জটিল কেস নিয়ে, এবং মোটরডক মানেই হচ্ছে কিন্তু জটিল কেস, এবং সেই সমস্ত জটিল কেসের অনেক সাধনা করে সমাধান, যোগ্য সমাধান। তো আজকে আমরা কথাবার্তা বলবো হোন্ডা সিবিআর 150R র্যাপসল নিয়ে, জটিল সমস্যার র্যাপসল। আর এই কাজে সহযোগিতা করবে আমাদেরকে ভিডিওর মধ্যে সাইফ ভাই। সাইফ ভাই রেডি? অনেক আগে থেকে রেডি। তো ভাই আজকে আমি মোটরডকে ঢুকে দেখি প্রচুর ধোঁয়া। আমি ভাবছি আমার তো ধারণা যে সিটি কর্পোরেশনের ফগার মেশিন চালানোর দায়িত্ব আপনি নিছেন। এটা ফগারই, আমি এত ধোঁয়া বেরিয়ে দেখি নাই। এটা ফগার মানে কাঁচা, দেখেন কত কাঁচা, মানে সিবিআর ফগার হয়ে গেছে কত কাঁচা। হ্যাঁ, ভিডিওর শুরুতে কিন্তু আমরা একটু দেখাইছি যে প্রচুর ধোঁয়া আসতেছে। আর হচ্ছে কি আরপিএম নামে না। আর একটু আঙ্গুল দেন না। অনেক অনেক আর কি, চিন্তার বাইরে, কাজলের মতো। আয় হায়, কাজলের মতো স্প্রে হয়েছে ইভেন। হ্যাঁ, তা আমরা ধরে নিয়েছি হাফ ইঞ্জিন বাদ এটার। হাফ ইঞ্জিন বাদ? হ্যাঁ, প্রাথমিক ধারণা। আচ্ছা। আর হচ্ছে গিয়ে আরপিএমটা নামে না এটার। হ্যাঁ, আরপিএম নামে না। এটার এসি টেবল আমরা খুলে টুলে অলরেডি দেখেছি, এটা এই অবস্থাতেই। আচ্ছা, ইউজ করে দেখেছি যে কোনো লাভ হয় না। গাড়ি কি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড জানেন? মনে হয় ফার্স্ট হ্যান্ড। আচ্ছা, বাইক চলছে হচ্ছে এটা 36,000 কিলোমিটার। আমি একটু আগে দেখছি, কিন্তু এই 36,000 কিলোমিটারে যে অবস্থা দেখলাম ভাই, মানে আমি কিন্তু কোনো সিবিআরে এত ধোঁয়া বাইরে আমি দেখি এত ধোঁয়া হয় না। তাছাড়া সাউন্ডও কিন্তু নষ্ট হয়ে গেছে, পুরো আন্ডারবেলি এক্সস্টের মতো সাউন্ড বের হয়। এত ধোঁয়া হয় না। 30,000-এ সিবিআর এর হাফ ইঞ্জিন নষ্ট হয়, এইটা এক্সট্রিম রাইট। এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেস না, যেহেতু এটা আমরা মুড়ির মতো করি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেসটা হচ্ছে কি আরপিএম নামে না। আরপিএমটা রাইট। কেবল লুজ করে আমরা দেখেছি, নামছে না। এখন এটা সেন্সর ভিত্তিক নাকি ইঞ্জিন ভিত্তিক, এটা কাজ শেষে আমরা আবার ফোকাস করব, তার আগে না। মারাত্মক রকমের একটা জিনিস বাইর হইছে এইটার ফুয়েল ট্যাঙ্কের তলা থেকে। জিনিসটা কি? এই যে দেখা যাচ্ছে। এটা কি দিছে? নেগেটিভ পজিটিভ আঠা। আরে সর্বনাশ, নেগেটিভ পজিটিভ আঠা। আমি এক হাত দিয়ে হাত দিতে পারতেছি না, দেখি একটু চেষ্টা করি। এখন খাইছে একেবারে পুরো এঁটেল মাটি। আসলে সিমেন্টই মারিছে, ব্ল্যাক সিমেন্ট। সর্বনাশ, কি ভয়ঙ্কর অবস্থা রে ভাই। বাবা রে বাবা, ডেঞ্জারাস অবস্থা। এরকম কেস আমার জীবনে আমি দেখি নাই, যে ফুয়েল ট্যাঙ্কের তলে নেগেটিভ পজিটিভ আঠা মারা। সেরা দিছে কাজের জন্য। এই কাজ হইলে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু জিনিসটা মারাত্মক। এই যে দেখলাম যে ফুয়েল ট্যাঙ্কের তলায়, মানে ফুয়েল পাম্পের মধ্যে মোটা করে নেগেটিভ পজিটিভ আঠার দলা দেওয়া। ওইটার কারণটা হয়েছিল কি, যে ফুয়েল পাম্প লিকেজ ছিল, কোনো দিক দিয়ে লিক থাকার কারণে এই যে এগুলো জ্বালানি তেল পরে একদম পুরো ভেসে গেছে। ভেসে যাওয়ার কারণে এই চেহারাটা ধরছে এই সমস্ত জায়গায়। একদম জ্বালানি তেলের তেজে এই স্ক্রুর মাথা সবগুলা পুরো ক্ষয় হয়ে গেছে। এগুলা খুলবে অবশ্যই, কিন্তু এই স্ক্রুগুলো আমার মনে হয় আর ইউজ করা যাবে না। এই যে আঠাটা দিছে, এই হিস্ট্রিটা দেখে এখন এইখানের ময়লা টয়লা দেখে যা মনে হচ্ছে যে আঠা দেওয়ার পরেও তেল লিক করতো, আর না হলে এই অবস্থাটা থাকতো না আঠাটা দেওয়ার পরে। যেহেতু আঠা দেওয়ার পরেও এগুলা পাওয়া গেছে, এবং এগুলা অনেকটা তরতাজা অবস্থায় পাওয়া গেছে, তার মানে আঠা দেওয়া সত্ত্বেও লিক হয়। একদম পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, বাজে অবস্থা আর কি। এবার আসলাম আবার ফুয়েল ট্যাঙ্কের তলানিতে। এই যে দেখাই, এই যে আঠাটা যে দিছে, আঠা দেওয়ার পরেও কিন্তু তেল এখনো লিক করতেছে। এই যে লিক করার প্রমাণ হচ্ছে কিন্তু এই যে এই জায়গায়, এই যে এগুলা কিন্তু অকটেন দ্বারা ধুলাবালি একদম পুরা লেপ্টে লেগে আছে। ঠিক আছে, এগুলা কিন্তু সব ধুলাবালি বা তেলের ওয়েস্টেজ হইতে পারে, এইভাবে এটার মধ্যে লাগে আছে। মানে ঘটনা হয়েছে, এটার দিছে লিকটা সারানোর জন্য, যাতে তেল না চোয়ায় বা তেল যাতে না লিক করে। তারপরেও তেলটা লিক করতেছে। এখন এইটারে যদি পরিষ্কার করতে যায়,
তাইলে কিন্তু সম্ভব না, কারণ পরিষ্কার করতে গেলে এই আঠাটারে পুরোটারে কাইটা বাইর করতে হবে, আর কাইটা বাইর করতে গেলেই মানে এমনি তো বাদ জিনিস আরো বাদ হয়ে যাবে আর কি। এখন কি করে দেখা যাক, লাস্ট পর্যন্ত দেখি মোটর রকেটারে কি করে। রেডিয়েটর খুলছে, রেডিয়েটর ক্যাপ এই কুলেন্ট ড্রেন দেওয়ার জন্য, কিন্তু খুইলা দেখা গেছে কি ভিতরে কোনো কুলেন্টের কিচ্ছু নাই, কুলেন্টের ক নাই, একেবারে শুকনা কটকটা, কিচ্ছু নাই। শুকাইয়া কুলেন্ট একেবারে পুরা এই যে আঙ্গুলে চলে আসে শুকনা, কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু নাই, খালি শুকনা পাউডার আর পাউডার। তার মানে কি বোঝা গেল, কি হইতে পারে, ভয়ঙ্কর অবস্থা হইতে পারে। দেখি কি করে মোটরডক। আমি খুবই অবাক হয়েছি যে এতদিন চালাইছে এই বাইক, এত কিছু করছে, কিন্তু এই মুহূর্তে কোনো কুলেন্টই পাওয়া যায় নাই। আইরি আল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা। থ্রটল বডিটা কিন্তু খুলে ফেলছে। এখন এই যে থ্রটল বডির এই অংশটা তো দেখাইছিলাম ফিটিং থাকা অবস্থায়। এবারে যদি আমরা এই দিকটাতে আসি, একেবারে মানে রান্নাঘরের ঝোলের মতন পড়ে আছে আর কি। তো এই আর কি, জিনিসটা খুবই বাজে অবস্থায় আছে, এতে আসলে কোনো সন্দেহ নাই। অনেক ময়লা আছে, এগুলো সবই আল্ট্রাসনিক ক্লিনারে ক্লিন করবে। আর এইটার অবস্থা তো মাশাআল্লাহ, ভেতরে তো পুরা কালির গোডাউন হয়ে আছে, প্রচুর কালি। আর এই হচ্ছে ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টর স্পট আছে মাঝখানে, দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্পট আছে। দেখি আগে ক্লিন করুক, তারপরে প্রেশার টেস্ট করুক, তারপরে আসলে সবকিছু ভালোভাবে বোঝা যাবে। স্পার্ক প্লাগটা খুলছে, একেবারে পুরা কাজল হয়ে আছে আর কি। এটা দিয়ে মানে চোখে কাজল দিতে পারবে মেয়েরা, এত কালো হয়ে রয়েছে। কালো হওয়ারই কথা, কারণ ওই যে একজস্ট পাইপ দিয়ে যেটার এইভাবে ধোয়া বের হয়, সেটার স্পার্ক প্লাগ তো মানে এর চেয়ে বেশি সাদা হবে না, এর চেয়ে বেশি পরিষ্কার হবে না, তাই না? কি কালো হয়ে আছে। ইঞ্জিন খোলার কাজ চলতেছে, দেখি ইঞ্জিনের ভেতর থেকে কি বের হয়। কি আর বেরোবে, যে ইঞ্জিন থেকে এত ধোঁয়া আসে, তার উপরে আবার কুলেন্ট পাওয়া যায় নাই, মানে বুঝতেছি না আসলে কি বলবো। বাহ, এই হচ্ছে ম্যাগনেট খোলার সিস্টেম আর কি। তাহলে ম্যাগনেটের উপরে আলাদা কোনো চাপ পড়ে না, একদম সুন্দরভাবে খুলে চলে আসে, প্যাচেরও ক্ষতিগ্রস্ত হয় না। অনেকে আছে অনেক ওয়ার্কশপে উল্টাপাল্টা মেথডে ম্যাগনেট খুলতে গিয়ে ক্র্যাঙ্কের এই প্যাচটা নষ্ট করে ফেলে, তখন কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যায়, ওইটা অনেক বিপদ ডেকে আনে। আর এখন যে খুলছে, সামান্যতম কোনো আঁচড় পড়ে নাই এই ক্র্যাঙ্কের প্যাচের মধ্যে। সিলিন্ডার ব্লক ওপেন করে ফেলছে, এবারে পুরোটারে খুইলা হাতে আনার পালা। মাথাটা খুলে গেছে, এই যে পিস্টন, পিস্টন তো অনেক মানে গেজায় আর কি, যেটারে বলে টান বাম করে, অনেক করে, অনেক অনেক অনেক। আর যে পরিমাণ ধোয়া বের হয়, এটা করারই কথা। আর এই যে সাইডের গ্যাপ এত বাইরে গেছে, মানে খালি চোখে এটা ধরা পড়ে, অনেক বাইরে গেছে গ্যাপ। সর্বনাশ সর্বনাশ, যে পরিমাণ ধোয়া মারছে, এটা তো হওয়ারই কথা। পিস্টনটা খুলুক, তারপরে হাতে নিয়ে আরো ভালো করে দেখবো। আর এটা হচ্ছে একেবারে টপ সাইড। এটার মধ্যে তো দেখা যাচ্ছে ওই যে ইঞ্জিন অয়েল তো পুরা কালো ধোয়া মারে, সুতরাং ভালভের চেহারা যে কিরকম হইতে পারে এটা বলার অপেক্ষা রাখে না। এই যে এই হচ্ছে সেই ভালভ, একেবারে মনে হচ্ছে কুপির কালি দেওয়া, ভয়ঙ্কর অবস্থা, একেবারে পুরো কালো বোনা প্রো ম্যাক্স হয়ে গেছে। পিস্টনটারে খুলুক, তারপরে পিস্টনটারে হাতে নিব। এত ধোয়া এ যাবৎকালে আমি কোনো সিবিআরে দেখি নাই আর কি। হ্যাঁ, পিস্টন নামাই ফেলছে, এই যে পিস্টন, এই হচ্ছে সেই জিনিস। এটার কি দেখবো, যা দেখার সিলিন্ডার ব্লকে লাগার অবস্থাতেই দেখে ফেলছি, প্লাস শুরুতে মোটরসাইকেল স্টার্ট করে দেখে ফেলছি। কালো ধোয়া কাকে বলে, কত প্রকার কি কি আজকে এই সিবিআর কাছ থেকে দেখলাম। এইবারে ক্লাস সাইডটা খুলতেছে, দেখি ক্লাস সাইড থেকে কি বের হয় বা কি আসে। আমি অপেক্ষায় আছি এই ওয়াটার পাম্পটারে যখন খুলবে, যেহেতু এটার মধ্যে কোনো কুলেন্ট পাওয়া যায় নাই, সুতরাং এটার ভিতরে যে কি পাওয়া যাইতে পারে মনে মনে কল্পনা করে ফেলছি। এবারে খোলার পালা, খুললে তারপরে বলতে পারবো যে আসলে আমার মনের সাথে ভেতরটা মিলতেছে কিনা, আমি ওর মনের ভেতর ঢুকতে পারছি কিনা। দেখি, এই খুলেই ফেলাইছে, ছু মন্তর ছু, ছু মন্তর ছু। দেখি কি বাইর হয়, কি বাইর হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি
দেরি আর সহ্য হয়ে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক আছে, যে আইডিয়া করছি তাই। যেহেতু কুলেন্ট ছিল না, তার মানে ভিতরে কোনো পানি টানি কিছু আসে নাই, একদম শুকনা খড়খড়া, একদম পুরো ধুলার আস্তর পরে আছে মোটা করে, ছত্রাক ছত্রাক একটা ভাব আর কি। ঠিক আছে, একদম শুকনা, মানে পুরা ধুধু মরুভূমি, সারা মরুভূমি। আর ওই ক্যাপটা কই, ওই ক্যাপটা কই, ওয়াটার পাম্পের ওই ক্যাপটা, এই যে এখানেও দেখা যাচ্ছে পুরা একদম পুরা ধুধু মরুভূমি, একদম একদম কিচ্ছু নাই। যেহেতু কুলেন্ট ছিল না, সুতরাং এই অবস্থা। বাবা রে বাবা, কিভাবে যে কি করছে। আচ্ছা, এবার স্ট্রেনারটারে দেখি। আর একটা বিতিক জিনিস, এটার কি অবস্থা জানি আল্লাহ জানে। হ্যাঁ, স্ট্রেনার ঠিক আছে, স্ট্রেনারে ময়লা আছে, খুব ন্যাচারাল, সিজ করে নাই আর কি। এই স্ট্রেনার ময়লা জ্যাম হওয়ার কারণে অনেক ইঞ্জিন কিন্তু সিজও করে, সুতরাং সাবধান, সুতরাং সাবধান সাবধান। স্ট্রেনারটারে নিয়মিত খুলে কিন্তু পরিষ্কার করতে হবে। যারা সিভিআর চালান বা অন্যান্য যে সমস্ত বাইকে এই ইঞ্জিন অয়েল স্ট্রেনার আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে একটা টেস্ট করবে। এবারে করতেছে কি, ব্যাটারির সাহায্যে সেলফের মোটরটারে ঘুরাইয়া পুরো ইঞ্জিনটারে ঘুরাই দিয়েছে, ঘুরাই ঘুরাই দেখতেছে যে আসলে এটার মোবিল পাস বা ইঞ্জিন অয়েল পাসটা ঠিক আছে কিনা, প্রপারলি লুব্রিকেশন হয় কিনা, মানে ইঞ্জিন অয়েলটা হেডে উঠে কিনা। খুবই শর্টকাট একটা সিস্টেম। এই যে এখানে ব্যাটারি বডির সাথে শর্ট করে তারপর এইভাবে এটা করতেছে, খুবই চমৎকার। মানে শর্টকাটে খুব ইজিলি আগে থেকেই কিন্তু স্টাফরা এটা খুব কনফার্ম হয় মোটরকে। আমার কাছে এই পদ্ধতিটা খুব ভালো লাগে। আবার অনেকে ভাবতে পারেন যে ভাই এমনি দিতেছে, ইঞ্জিনে কোনো ক্ষতি হবে কিনা। না, এটা আসলে ক্ষতির কিছু নাই, খুবই আস্তে আস্তে কিন্তু এতক্ষণ এটা ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে দেখা গেছে কি যে না, এই যে লুব্রিকেশন হচ্ছে, একদম হেডে কিন্তু ইঞ্জিন অয়েল উঠতেছে, এই যে ভেজা দেখা গেছে, আর কোনো সমস্যা নাই, হেডে ইঞ্জিন অয়েল উঠতেছে। মোটরসাইকেলে পুরোপুরিভাবে ফিটিং করার পরে, মানে চেসিসে ফিটিং করার পরে স্টার্ট দিয়ে ইঞ্জিন অয়েল চেক করার আগে এইভাবে চেক করে নেওয়াটা আমার কাছে একটু ভালোই মনে হয়। কারণ ফিটিং টিটিং করলো, করার পরে দেখা গেল কি কোনো একটা ফল্ট, তখন কিন্তু আবার একটা যাই ঝামেলা লাগে যাবে, আবার নামাও রে, আবার এই করো রে, আবার ওই করো রে। তার আগে যদি এইভাবে একটা সিস্টেমে দেখা নেয় চোরা বুদ্ধি দিয়ে বা চিকন বুদ্ধি দিয়ে, আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো। এখন তারা পুরো কনফার্ম হয়ে গেছে, এখন একদম নিশ্চিন্ত মনে ফিটিং করে ফেলাবে। এইটা খুলতেছে, এটার মধ্যে নেগেটিভ পজিটিভ আটা ছিল, শুরুতেই কিন্তু দেখাইছিলাম। নেগেটিভ পজিটিভ আর সুতা, সুতা, সুতাও আছে না? ওই এই যে নেগেটিভ পজিটিভ আঠা এবং সুতা, আরো অনেক কিছু ছিল, আরো অনেক বড় তলা ছিল। এটা তারা ওই দিন খুলে ফেলাইছে। এই যে এই হোস পাইপটা, এই পাইপটা হচ্ছে ফুয়েল পাম্পের সাথে থাকে। এই পাইপটারে যেদিন খুলছে ওই দিন ওই বড় তলাটা, নেগেটিভ পজিটিভ আঠার বড় তলাটা খুলে ফেলছে। তো এখন ফাইনালি খুলছে ফুয়েল পাম্পটারে। আর ফুয়েল পাম্প সম্ভবত এটা রিপ্লেস হইতে পারে। সাইড বাই রিপ্লেস হইব না এটা? হ্যাঁ রিপ্লেস হবে। রিপ্লেস ক্যান করবে। এই যে এটা হচ্ছে কি, যখন জ্যাক খুলে এগুলার, হ্যাঁ ওই জানি ফুট বাঙ্গাটা এখানে নলের মতো থাকে, তো এখানে নলের মতো থাকে। হ্যাঁ, নল।
হ্যাঁ, তো এটা জ্যাকটা লাগানো থাকে এখানে হোসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলতে যে মাঝে মাঝে ভেঙে যায়, আমাদের হাতেও ভাঙছে, অস্বীকার আচ্ছা করার উপায় নেই। আচ্ছা, অনেক এইটা চিকন অনেক। এখন এইটা কি আপনার হাতে ভাঙছে? না, এটা ভাঙা অবস্থায় আসছে, যে কারণে ভিডিও আগে করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন তাহলে এটা কি করতেছেন? এটা যেহেতু এটা কেসিং পাওয়া যায় না, হ্যাঁ সো আমরা এটা নতুন ফুয়েল পাম্প লাগাচ্ছি। আমি কেসিং খুঁজেছি অলরেডি, পাই আচ্ছা, নাই। হ্যাঁ। কেসিংটা বদলাইলে হয়তো চলতো, হ্যাঁ। কিন্তু কিছু করার উপায় নাই আসলে। হ্যাঁ, আচ্ছা, আদার দেন দ্যাট কিছু করার নাই। বুঝতে ওরা পারছি। কি করেছে, এটা রিপেয়ার করেছে, রিপেয়ার করে হ্যাঁ, এই হোসটাকে হ্যাঁ। ওইটার সাথে আবার নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে জোড়া দিয়ে দিছে। মানে হোস্টার এমনি দিয়ে তারপরে নেগেটিভ পজিটিভ হ্যাঁ। আঠাতে জোড়া দিছিল। জোড়া দিয়ে দিছিল, এটা আমরা ভিডিওর শুরুতে হ্যাঁ। দেখাইছি। হ্যাঁ, তো নলটা ওইটার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এই হোসও বাদ, হ্যাঁ। এই ফিল্টারও বাদ। লসটা অনেক বড় না? অনেক বড় লস, অনেক বড় লস। 3-4 হাজার টাকা দামি হোসের। অবশ্যই অবশ্যই। আর এতদিন তো তেল লিক করে পড়ছেই, পড়ছে। এটা ভিডিওতে শুরুতেই দেখাইছি। টিপিএস এর কি হয়েছে তার জন্য আল্লাহ মাহবুব জানে, আমরা জানি না। আচ্ছা, এই ময়লা আছে ভিতরে। ট্যাঙ্কের ভিতর কি পরিষ্কার না? হ্যাঁ, আচ্ছা, ট্যাঙ্কের ভিতর নাকি পরিষ্কার। আর নতুন পাম্প পাই আনুমানিক কত পড়ছে এটা? নতুন পাম্প এটা 10,500 থেকে 11,500 টাকা পর্যন্ত উঠানামা করে। ওঠানামা করে 10.5 থেকে 11.5 এরকম। আমাদের এটা মনে হয় 11,500 মতো পড়ে। 11.5 মতন পড়ছে। আচ্ছা, বুঝতে পারছি। অয়েল পাম্পের পুরাতন হোস তো বাদ, নতুন হোস বসাইছে। নতুন হোসটারই ফিটিং করবে এখন। ওই যে লাগাইতেছে, এটা হলো নতুন হোস। আর পুরাতন হোসটা আমার হাতে এইদিকে, এ হচ্ছে পুরাতন হোস। আমি আসলে এই ধরনের কেস এই প্রথম দেখলাম। অন্যরা হয়তো বা দেখলে দেখতে পারেন যে হোসের কারণে ফুয়েল পাম্প থেকে ফুয়েল লিক করে গোড়া দিয়ে ওইটার এইভাবে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে সুতা দিয়ে পেঁচাই দিছে। মানে কি যে অবস্থা! কিন্তু আসলে কি কাজ হয়েছে? উল্টা আরো ক্ষতি হয়েছে। কারণ লিক বন্ধ হয় নাই, ফুয়েল ঠিকই ঝরে পড়তো, এবং ফুয়েল ঝরে পড়ার কারণে ভিতরে বিভিন্ন নাট বল্টুতেও কিন্তু ক্ষতি হয়েছে, যেটা ভিডিওর শুরুতে দেখাই নিছি। এইবারে হচ্ছে মোটর সাইকেলটাকে স্টার্ট দিবে, একটা ট্রায়াল দিবে স্টার্ট করে, যে সাউন্ড টাউন্ডে কোনো সমস্যা আছে কি নাই। সাইব ভাই চলে আসছে খবর পাইয়া, নাকি ভাই? হ্যাঁ। প্রধান নির্বাচন কমিশনার। হ্যাঁ, কারণ কম্প্রেশন অনেক কম ছিল গাড়ির, একেবারে ঢিলা, এখন কম্প্রেশন বাড়বে। হ্যাঁ, স্টার্ট দিছে। এই একটা বাজে সাউন্ড হচ্ছে, বাজে সাউন্ড, একটা বাজে সাউন্ড পাইছি। আবার স্টার্ট দেখ। ওইটার যে সাউন্ড আমি শুনছি, আপনি শুনছেন, ওই সাউন্ড কিন্তু অডিয়েন্স শুনতে পারে নাই। কারণ হচ্ছে হেড ছিল খোলা, ইঞ্জিন অয়েল উপর দিয়ে উঠতেছিল, আপনার কারিগর তাড়াতাড়ি ইঞ্জিন অফ করে দিছে। তো সাউন্ড আমরা যেরকম পাইছি, খুবই বিকৃত সাউন্ড পাইছি, হেড থেকে আসতেছে। এরপরে দেখলাম আপনার সেনাপতিরা 2টা সিম খুলছে, 4টার মধ্যে 2টা সিমে হয়তো বা ফল্ট পাইছে, অনেক ফল্ট পাইছে। এটা এখন কি আসলে 4টাই রিপ্লেস হয়েছে। 4টা রিপ্লেস হয়েছে, মানে দুটো দেখেছেন, আরো 2টা নিয়ে গেছে। আরো 2টা নিয়ে গেছে। 4টা আবার নতুন করে দেওয়া হয়েছে। 4টা নতুন মাপে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ফাইন। এটা কি আসলে সিমের সাউন্ড নাকি অন্য কোনো? সিমেরই সাউন্ড, অনেক গ্যাপ ছিল। অনেক গ্যাপ ছিল। তাইলে প্রথমে আপনারা কি মাপলেন? এটা হয় কি, মনে করেন ভ্যালভটা, হেডটা অনেকদিন খোলা। হ্যাঁ। এটা তো ভ্যালভ কতটুকু উপরে পুশ করছে তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যখন ইঞ্জিনে বসাই, আপনি আবার মনে করে দিই আমি, যে সিমের সাইজ হচ্ছে গিয়ে 1.20 থেকে 3.75 পর্যন্ত এখন পর্যন্ত মোটরসাইকেলের আবিষ্কৃত সিম। হ্যাঁ, এর মধ্যে সিবিআরে মোস্ট প্রবাবলি 2.20 থেকে 2.60 পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হয়। যে ভ্যালভগুলো পুরানো থাকে সেই ভ্যালভগুলোতে এর থেকে মোটা মোটা ইউজ হয়। আচ্ছা, ভ্যালভগুলো যখন আমরা এরকম হেড খুলি, তখন ভ্যালভের তো সিট হয়। এই সিটে আপনি যত আঙ্গুল দিয়ে প্রেসার দেন, ইঞ্জিন যখন প্রেসার দিবে সেরকম প্রেসার হয় না, এটা বাস্তবতা। তো আমরা অনেকদিন রাখার পর যখন আবার হেডটার মধ্যে সিম বসাই, সিম বসানোর পর যখন আমরা মনে করি পারফেক্ট মানে কত পার্থক্য, 0.20 মনে করেন। হ্যাঁ, আমরা দেখলাম ঠিক আছে। বসানোর পরে এই যে এখন যে সাউন্ডটা হলো, আমরা গ্যাপ পাইছি কত, নতুন করে সিম দিলাম 0.40 হচ্ছে গিয়ে গ্যাপ বেড়ে গেছে। ইনলেট না এক্সস্টে? এক্সস্টে। এক্সস্টে, আচ্ছা। ঠিক আছে, 0.40 বেড়ে গেছে। হ্যাঁ, ইনলেটে বেড়ে গেছে 0.20। আচ্ছা,
2040 পারছে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। এখন পয়েন্ট মানে কি, দশমিকেরও কম ভাই, কম। মানে হচ্ছে গিয়ে মিলিমিটারেরও কম। হুম। এইটা ভ্যালভটা যখন খেলেছে তখন সে তার অ্যাকচুয়াল পজিশনে গেছে, অ্যাকচুয়াল পজিশনে যাওয়ার ফলে এটা হয়। এটা সবসময় আমরা দেখে আসছি, এটা নতুন কিছু না। তো সাইদ ভাই দিয়া তো লাগাই ফেলছে না? আরে সাউন্ড হুলুম খালি। হ্যাঁ, সিম লাগাই লাগানো ফেলছে হয়ে তো? গেছে। আচ্ছা সিম লাগানো হয়ে গেছে, দেখি এবার স্টার্ট দেখ। হ্যাঁ স্টার্ট দিয়ে দিছে ভাই। এখন তো সাউন্ড পুরো ফকফকা, এখন তো সাউন্ড পুরো ফকফকা হয়ে গেছে। এখন সাউন্ড হচ্ছে কিনা এটা বুঝি না। তো সাউন্ড এখন সাউন্ড একদমই স্মুথ হয়ে গেছে। আসলে নয়েজ ক্যান্সেল মাইক্রোফোনে অডিয়েন্স সেভাবে বুঝবে না, কিন্তু আমরা শুনতেছি সাউন্ড একদম একদম মানে মাখন হয়ে গেছে। তাইলে ভাই সমস্যাটা সিমেই ধরা পড়ছিল। এটা আচ্ছা হয়, ইউজুয়ালি হয়। Usually দেখুন, হয়। আগে হইছে আমরা একটু নার্ভাস ছিলাম। কেন? কাস্টমারটা এখানে উপস্থিত নাই, তো উনি গাড়ি পাঠাইছে। হ্যাঁ আবার যার গাড়ি সে আমার সাথে কমিউনিকেট করছে না, করছে আরেক সিনিয়র ভাই। হ্যাঁ তো কোনো প্রবলেম হলে আমাদের না বলার কেউ নাই, কিংবা হ্যাঁ। সামনে দাঁড়িয়ে উইটনেসিং করা এক জিনিস। হ্যাঁ। এই জন্য একটু নার্ভাস লাগে আর কি সামটাইমস। ইট ইজ ফাইন নাও। আচ্ছা বুঝতে পারছি। এটা কি এবারে কি মশারি দিয়েছেন কেন, কি হয়েছে? এটা হ্যাঁ কোনো এক সময় ব্যাকা হয়ে গেছিল অ্যাক্সিডেন্ট করে। বাঁকা? এই দেখেন না, ক্লাম বাঁকা। আচ্ছা ক্লাম বাঁকা। হ্যাঁ এটা এখানে বাড়ি খেয়ে এটা হয়েছিল মোস্ট। এই যে ক্লাম বাঁকা, হ্যাঁ ঠিক আছে বোঝা যায়। হ্যাঁ তারপর এটা টেমা হয়ে গেছে। কোনটা এটা? ও এটার মুখের মধ্যে মনে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখছে। চাপ দেওয়া, যে কারণে এই ক্যাপটা এখানে যখন লাগানো ছিল, হ্যাঁ একটা প্রপার সিল ছিল না, তাই তো? হ্যাঁ এই যে দেখাচ্ছি, হ্যাঁ এই যে ফুল লক। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, ওই টেমার কারণে। হ্যাঁ সেখান থেকে রেডিয়েটরের পানি বেরোয়, হ্যাঁ। বাষ্প হয়ে বেরোয় এটা শুকায় যেত সব সময়। আচ্ছা শুকায় এই কাহিনী আপনি দেখছেন আগে। প্রথমে তো যখন দেখছিলাম তখন ভিতরে কোনো কুলারিটি ছিল না। হ্যাঁ এই কারণেই, এই কারণেই, আচ্ছা আচ্ছা এই কারণে কেউ নোটিস করে নাই কেন আমি জানি না। বাট এটার যে ফ্যানটা ছিল, ফ্যানটা নতুন, আচ্ছা মনে হয় কাস্টমার চেঞ্জ করেছিল সামহাউ। আচ্ছা। এই রেডিয়েটর প্রবলেম, এটার জন্য নতুন রেডিয়েটর লাগানো হয়েছে। নতুন রেডিয়েটর? নতুন রেডিয়েটর কি আপনি কিনছেন না কাস্টমার কিনে এনে দিছে? আমি কিনছি। আপনি কিনছেন? আচ্ছা আপনি একদিন বলছিলেন যে আপনি এই রেডিয়েটর আর কখনো কিনবেন না। এটা এটা অরিজিনাল, এটা অরিজিনাল? ভিডিও দেখলে বুঝবেন। আগে আগেরটা? আগেরটা আমার সন্দেহ আছে ওটা চাইনিজ। ওটা চাইনিজ, এটা চাইনিজ না। এটা কিনে লাইছেন এর লেগে চাইনিজ? আর এই কাস্টমার এটা বাংলাদেশ খুঁজেও পাইবো না। আচ্ছা উপায় নাই আর কি। অনেক দামি জিনিস। হ্যাঁ অনেক দামি জিনিস। যাই হোক, রেডিয়েটরে এই যে এখানে পাকা, ভেতরে কুলেন্ট ছিল না, আর হচ্ছে এই জায়গাটা একটা চাপ দিয়ে ধরে মূল কারণ এইটা। চাপাই রয়েছে। এটার কারণে রেডিয়েটর কুলেন্ট যখন ভিতরে গরম হয়। আর 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 আরেকটা জিনিস আছে, এই দেখেন এই জায়গাটা উঁচা, হ্যাঁ বুঝছি বুঝছি। এই জায়গাটা নিচা। হ্যাঁ 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 ঠিক আছে। বুঝছেন, মানে এমনিও গেছে এমনিও গেছে, অনেক কিছু উপরে দিয়ে গেছে। উপর দিয়ে গেছে। যাই হোক, মানে মেইন কথা হচ্ছে রেডিয়েটরের কুলেন্ট গরম হয়ে বাষ্প হয়ে থাকতে বাইরে যায়, বাইরে যায়, উইরা যায়, উইরা কুলেন্টই শুকায় যায়। হ্যাঁ কুলেন্ট থাকে না, বুঝছি। এই জন্য সম্ভবত আমরা কুলেন্ট পাই নাই। জি। বুঝতে পারছি। এটা রিপেয়ারে গেছিলাম, আচ্ছা রিপেয়ারওয়ালা বলতে পারে নাই যে এটা ঠিক করতে পারবে কিনা, 2-3 হাজার টাকা যায়, কিন্তু কনফার্ম না যে ঠিক হবে কিনা। তো আমরা ওই তাহলে রিস্কে ওই যাই রিস্কের দরকার নাই। আমাকে মানা করেছে কাস্টমার, আর যাই নাই। এখন হচ্ছে মোটরসাইকেলটার টিপিএস সেন্সরটারে পরিবর্তন করে ফেলছে। এটা হচ্ছে পুরানটা, আর নতুনটারে তো বসাই ফেলছে। এটার আরপিএম এর সমস্যা ছিল। তো পরীক্ষা করে দেখা গেছে এটার এই টিপিএস সেন্সরের সমস্যা। এই টিপিএস সেন্সরটা কই থাকে, যারা তো বাইক ইউজ করেন তারা জানেন। এটা থাকে হচ্ছে থ্রটল বডির মাথার মধ্যে। দেওয়ার পরে দেখা গেছে এটার আইডল আরপিএম এর সমস্যা কিন্তু আর নাই, পাওয়ার কাট ইস্যু আর নাই। তারপরে ওবিডি স্ক্যান করলো, ওবিডি স্ক্যান করে মোটরসাইকেলটিকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয়েছে। এখন আপাতত এটার মধ্যে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে এই মোটরসাইকেলের মধ্যে যে সমস্ত কাজ করছে, কাজ করার পরে
এটার সর্বমোট খরচের পরিমাণ কোথায় এসে দাঁড়াইছে এইটা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। এখন যদি এটারে আমি নিজে একটু থ্রটল দেই, দিয়ে যদি দেখাই, খুবই সুন্দরভাবে আরপিএম উঠছে এবং নামতেছে। পাশাপাশি ইঞ্জিনের সাউন্ডও কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর সাউন্ড। সেভাবে আসবে না, কিন্তু এখান থেকে যা শোনা যাচ্ছে সাউন্ড অনেক অনেক সুন্দর হয়ে গেছে। মোটরসাইকেলের কাজ যে কারিগর করছে সেই কারিগর ট্রায়াল থেকে আসছে, এই যে আইসা দাঁড়ায় গেল। কি অবস্থা? আপনার এই গাড়ি তো আমার ছাড়তেছে না, আপনাদেরকেও ছাড়ে না, এই অবস্থাকে নিচে এগুলো কুলেন্ট কিছু করে দিছে, ওভারফ্লো করে যায়, তো এটার জন্য প্রায় সকাল থেকে পাগলের বসা। মানে ওভারফ্লো করছে। কোনটা? কুলেন্ট? আচ্ছা, নতুন রেডিয়েটর দিচ্ছেন, তারপরে ওভারফ্লোর প্রসঙ্গটা কেন আসে? হ্যাঁ, নতুন ইয়ে দিচ্ছেন রেডিয়েটর, সবকিছুই নতুন। তিনটে কারণ, একটা ওভারফ্লোর কারণ তিনটা হতে পারে। একটা হচ্ছে ক্যাপ, ক্যাপ, আচ্ছা, এটা হ্যাঁ। নতুন। ওকে, আচ্ছা, ধরে নিলাম এটা নষ্ট, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা চেক করে দেখেছি এটা যখন খুলে ফেলি হ্যাঁ, ভ্যাকুয়াম তৈরি হয়তো, হ্যাঁ, যদি এটা লিক করতো ভ্যাকুয়াম তৈরি হইতো না। খুলে ফেললে একমাত্র পানিগুলো বের হয়ে যায়, নয়তো বের হয় না, মানে এয়ার টাইট হয়ে যায়। এয়ার টাইট হয়ে যাচ্ছে, তো এটা ইট ইজ ফাইন, ঠিক আছে, আচ্ছা, আই থিংক ইট ইজ ফাইন। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কারণ হতে পারে থার্মোস্ট্যাট। আচ্ছা, এই যে ভিতরে একটা থার্মোস্ট্যাট আছে, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা গরম পানি আর ঠান্ডা পানিকে আলাদা করে, রাইট, ঠিক আছে। পানিকে একটা লেভেল পর্যন্ত গরম হতে দেয়, হ্যাঁ, তারপর সে অন হয়ে যায়, জি, তারপর রেডিয়েটর ঠান্ডা পানি গরম পানিটা ঢুকায় দেয়, আবার ঠান্ডা পানি পিছন দিক দিয়ে চলে আসে। জি, এটা যদি ঠিক মতো কাজ না করে হ্যাঁ, তাহলে পানি সবসময় গরম হবে। আরেকটা রিজন আমরা এটাতে খুঁজে পেয়েছি, এটা যে থার্মোস্ট্যাট তো দেখছেন, থার্মাল সেন্সর, যেটা মানে সেন্সর, হ্যাঁ পানি কতটুক গরম হয়েছে রেডিয়েটরের, এটার যে সিগন্যালটা দেয় রাইট, সে অনেক লেট করে দিচ্ছে। যখন তার 70 থাকার কথা তখন সে 37 দেখাচ্ছে। আমরা বের করে ডাইরেক্ট হিট দিছি, তখন আবার ঠিক দেখা, কিন্তু পানির সাথে সে পারফেক্টলি দেখা না। ওকে, আমাদের গেজ ক্যাপ না, থার্মোস্ট্যাটও না। থার্মোস্ট্যাট আমরা খুলে চেক করেছি এবং এটা ক্লিনও করেছি আমরা। যদি ঈদের পরে আমরা এই টেস্টটা করবো, আপনি থাকবেন তখন। আমাদের গেজ থার্মো ইউনিট, যেটা থার্মাল সেন্সর, জি, ও যখন রিডিংটা দেওয়ার কথা ইসিউতে জি, তার অনেক পরে দিচ্ছে। পরে দেওয়াতে রেডিয়েটরের পানি অনেক গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে সে রিজার্ভারে পানি, তার যে লাইন দিয়ে রিজার্ভারের পানি তার টানার কথা সেটা না করে সে রিজার্ভারে ঠেলে পানি পাঠাচ্ছে এবং রিজার্ভার দিয়ে পানি পড়ে যাচ্ছে। আচ্ছা, রিজার্ভার দিয়ে পানিটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝতে অন্য পারছি, কোথাও দিয়ে পানি পড়ে না, বুঝতে পারছি, বুঝছেন। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আমাদের টার্গেট ঈদের পরে, এখন আর এটা নিয়ে ব্যতিব্যস্ত হতে পারবো না। যে চালিয়েছে বা যারা কাজ করেছে তারা রাইট। কিভাবে কাজ ঈদের করছে আমরা তো কন্টেন্টটা ছাড়তেছি ঈদের অনেকদিন পরে, হ্যাঁ সো মানে ঈদের সময়ে আপনাদের ছুটি যেদিন সেদিনই হচ্ছে আপনাদের এটার এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, এই গাড়িটাতে 3বার সিম মিলাচ্ছি ভাই। ওনাকে একটু জিজ্ঞেস করেন তো এটার ভালভে কোনো কাজ সে আগে করছে কিনা, কারণ এটা রেয়ার আমাদের এখানে 3বার মিলানো। এটা সিট কাটছে কিনা কিংবা ভালভে কোনো কাজ করছে কিনা একটু জিজ্ঞেস করেন। মিলানোর পরে জ্যাম হয়ে যায়, লুজ হয়ে যায়। 3বার মিলাচ্ছি। 1 2 আমরা স্টার্ট করেছি, গাড়ি এখন ফাইন আছে। সিমটা মিলালে আবার ঠিক হয়ে যাবে, একটু সিমে শব্দ করে। এখন কম্প্রেশন বেড়েছে গাড়ির, এখন চালায় দেখব যে গাড়ি ঠিক আছে কিনা। এখন কম্প্রেশন বেড়েছে, কানেক্টিংয়ের উপরে এক্সট্রা প্রেশার পড়বে এখন। হ্যাঁ, আগে তো কম্প্রেশন ছিল না। এক্সট্রা প্রেশার অন্য কোনো সাউন্ড আসে কিনা তখন বুঝতে পারবো, তার আগে না। গাড়ি মোটামুটি দাঁড়া গেছে। আমার কাছে থাকবে ঈদের সময়টাতে, ঈদের পরে নিয়ে যেতে পারবে। কি হয়েছে এটার? আবার আবার কি হয়েছে? এটা অলরেডি ওই যে শেষ যে করলেন না, হ্যাঁ, 8বার সিম চেঞ্জ করছি। 8 বার মানে শেষ করার পরে 8 বার, যেটা আমাদের ভিডিওতে অনুপস্থিত। হ্যাঁ, আমি তো 350 কিলো চালাইছি এর আচ্ছা, মাঝখানে। আচ্ছা, ট্রায়াল, হ্যাঁ, আচ্ছা, 8বার এটা সিম ছেড়ে দেয়, হ্যাঁ, টকটক করে সাউন্ড হয় হেড থেকে। তো আজকে খুলছি, এটা
মূল সমস্যাটা চাপাটা চাপাটা কইরে ক্যাম চাপা লাগানো, এটা অনেক হিট খাইছে আমাদের ধারণা। হ্যাঁ হিট খাওয়া, তারপর মোবিল কম উঠছে, আমাদের ধারণা এটা ক্যামে এবং ক্যাম চাপায় সমস্যা আছে। আচ্ছা, ক্যামে এবং ক্যাম চাপায় সমস্যা। আচ্ছা হ্যাঁ, ক্যামে এবং ক্যাম চাপায় সমস্যা। আচ্ছা এটা ক্যাম চাপা। আচ্ছা নয়তো এত বারবার সিম ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা এখন আমি আমার যে পুরনো কাস্টমার যারা হেড বদলাইছে, ওরকম একজনের কাছে ক্যাম ছিল, হ্যাঁ যার ক্যাম দরকার পড়ে না কিন্তু সে হেড লাগাইছিল, রিপ্লেস করছিল, ওর থেকে আমি ক্যাম নিয়ে আসছি। আচ্ছা আমি এখন ওই ক্যাম দুইটা লাগাই দেখবো যে এটা তো ঠিক আছে কিনা, ওইটা মোটামুটি ঠিক আছে, আচ্ছা লাগাই দেখবো যে এই সাউন্ড ঠিক হয় কিনা। সাউন্ড ঠিক করে আবার চালামো আবার কয়েকদিন, এখন লাগাই দেখি কি অবস্থা। এই নিয়ে 9 বার হবে আর কি। 9 বার। তো ভাই তাহলে কি নতুনটা লাগাই ফেলাইছেন? নতুনটা না, ওইটাও তো ইউজ। হ্যাঁ ইউজ, ওটা লাগাই ফেলছি। এগুলা হচ্ছে কি এইটারটা। আচ্ছা, আপনার হাতে যেটা এটা হলো এটারটা। আচ্ছা, আর ওই যে যেটা লাগাইছেন সেটা হচ্ছে ইউজ নিয়ে আসছি, ইউজ ওটা। ইউজ, কিন্তু আমার মনে হয় ওইটা থেকে ভালো। এটা কোনো একটা টাল আছে, আমি শিওর। আচ্ছা, অনেক গরমে এটা টাল হয় সামটাইম। আচ্ছা, কোন একটা জায়গায় প্রবলেম আছে, তাহলে এটা হওয়ার কথা না। আচ্ছা, কারণ ওই যে ফিট করতেছি, ফিট করার পরে স্টার্ট করে দেখুন কি হয়, গরম করে দেখুন কি হয়। ওকে, এবারে হেড টেড সব ফিটিং করে ফেলছে, এবার হচ্ছে স্টার্ট দেওয়ার পালা। তো ভাই স্টার্ট দেন। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, সাউন্ড আগের থেকে অনেক ভালো, আরো অনেক ভালো। মাইক্রোফোনে আসলে ওইভাবে সাউন্ডটা বোঝা যাবে না। আর আগের সাউন্ডটা সাইব ভাই যেটা বলতেছিল যে টক টক করতো নাকি ভাই? এই যে এরকম এরকম টক টক করতো। আচ্ছা, তো এখন কিন্তু এই টক টকানি পাইতেছি না। এটা গরম করবো এখন। গরম করবেন? হ্যাঁ, গরম করে আবার তো কয়েকদিন ট্রায়ালে যাবে। গরম করে এখনই আধা ঘন্টা গরম করে দেখবো সাউন্ড ঠিক আছে কিনা, তারপর ট্রায়াল করবো আবার 200-300 কিলোমিটার। বাট এটা লাস্ট, এরপর আর কিছু করবো না। এরপর আর কিছু করবে না? আচ্ছা, এতেও যদি ঠিক না হয় তখন কি করবেন? ডাইরেক্ট হেড রিপ্লেসে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি এটার হেড রিপ্লেস করে, অ্যাকচুয়ালি হেড রিপ্লেস লাগে না, এটা ফ্রেম লাগে আর ক্যাম লাগে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই দুইটা কেনা আর আস্ত হেড কেনা প্রায় একই। হ্যাঁ, আলটিমেটলি আমরা আস্ত হেড আনি, আস্ত হেড লাগে, বুঝতে পারছি, বেটার। তো যাই হোক, যদি কোনো কারণে এটার হেড পরিবর্তনের মানে কেসে যাইতে হয় মোটরডগকে, তাহলে আমরা অবশ্যই সেটা নিয়ে আলাদা একদিন একটা ভিডিও বানাবো। এখনই মনে হয় হেড পরিবর্তন করবো না, খুব বেশি শব্দ যদি না হয়। হ্যাঁ, কারণ কাস্টমার কত খরচ করবে, এইটাতে যেখানে হাত দিছে ওখানে প্রবলেম। আসলেই তাই। আমি তো ডরে চালাই না, জানেন, ডরে ট্রায়াল দিই না। কোন থেকে আবার কি বাইরে আল্লাহ মাহবুব জানে। এখনো অনেক কিছু বাকি আছে এটা। আচ্ছা, বুঝতে বাইক তাহলে মানে ফাইনালি ফিটিং। যাক, এটা কিন্তু অনেক ভোগাইছে। হ্যাঁ, অনেক ভোগাইছে, অনেক ভোগাইছে। আপনার হাতে ওই তাবিজটা কি? এই যে এটা কুলিং এর জন্য সমস্যা তৈরি করছিল এই শালায়। আচ্ছা আচ্ছা, এটা সামহাউ শর্ট ছিল। আচ্ছা, তো গরম দিত না, রিডিং দিত না। হ্যাঁ, দিত অনেক অল্প, অনেক দেরিতে। হ্যাঁ, এইখানে দেখেন ভিতরে কুলেন্টের সবুজ রঙের দেখতে পাচ্ছেন, ডিপ। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামহাউ এটাতে কুলেন্ট ঢুকছিল। হ্যাঁ, আচ্ছা, দুটো একটা শর্ট হয়েছিল। আচ্ছা, আমরা তো ধরতে পারি না। পরে আমি কাস্টমারের সাথে কথাবার্তা বললাম, উনিও বলেছে এখানে কেউ হাত দেয় না, কিন্তু লক্ষণ দেখে বুঝে যে এটা অনেকবার হাত দিয়েছে কেউ। আচ্ছা, আমি পলিশ টলিশ করছি, ঠিক হয় না। আচ্ছা, পরে লাগানোর পরে এখন টেম্পারেচার ঠিক মতো উঠে নামে। আচ্ছা, এবং সাউন্ড টাউন্ড এখন ফাইন আছে। যদি আমার মনে হয় আরেকবার সিম মিলাইতে হবে 2-1 দিন পরে। আচ্ছা, কারণ এটা ভ্যালভ যত সিটে আস্তে আস্তে বসবে তত পারফেক্ট হবে। হ্যাঁ, পারফেক্ট হবে। আচ্ছা, দেন তো একটু স্টার্ট শুনি। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে, একটু কাছে আসি। সাউন্ড ভাই এখন কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর সাউন্ড, অনেক সুন্দর। এটা সাইলেন্সার থেকে তো এক গাদা ময়লা বেরোচ্ছে, আরো বেরোবে। জি, গরম হলে এখনো এটা থেকে ধোঁয়া বের হয়। কারণ হচ্ছে কি ভিতরে যে কার্বন। হ্যাঁ, রাইট রাইট রাইট। আমি সাইলেন্সার 1 ঘন্টা কেরোসিনে ভিজার 1 ঘন্টা সরি 2 ঘন্টা মানে অসময়ে কোন সিভিয়ারের এক্সস্ট দিয়ে এরকম ধোঁয়া বেরোয়া আমি এই প্রথম দেখছি আর কি। না, এরকম হয়, আছে আছে, আর খুব অযত্নে এটা হইছে। হ্যাঁ, গাড়িতে আসলে রেডিয়েটর ক্যাপের ঘটনাটা কি জানেন? কি হইছে পরে লাস্টে? ওই যে পুরনো রেডিয়েটর যে চ্যাপটা ছিল না, হ্যাঁ, ওখানকার মেকানিক ক্যাপ খুলতে পারে না দেখি স্ক্রুড্রাইভার দিয়ে চার্জ দিছিল। রাইট। আর মালিকের সাথে কথা বলছি, তারপর এটা করছে। চার্জ দেওয়ার কারণে মুখটা ইমব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করে কি একটা ঘটনা। এটার জন্য কত ঝামেলা, কত পেরেশানি, আর কত খরচ গেল মালিকের। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এটা আমি চালাবো 2-1 দিন। টেনশনটা কোথায়? এতদিন তো এটা খুব লো কম্প্রেশনে চলছে। হ্যাঁ,
এখন অনেক হাই কম্প্রেশন, আমার ভয় লাগে হ্যাঁ যে এটা কানেক্টিং এর থেকে না শব্দ আছে, কারণ ইঞ্জিন অয়েল বেরিয়েছিল 300 ml, হ্যাঁ মনে আছে আপনার? হ্যাঁ খেয়াল আছে। 300 ml এর মতো বের হয়েছিল। হ্যাঁ। তো এই অবস্থায় একটা গাড়ি চলতে পারে না। রাইট, এখন এই ভয়ে আছে যে কানেক্টিং এর শব্দ না আবার দেখা দেয়, বুঝতে বাট পারছি। এখন পর্যন্ত ফাইন। আচ্ছা বুঝতে পারছি, দেখি চালালে বুঝবো। আর বুঝতে পারবেন আর কি, বুঝতে পারছি।